মানে মাঝে মাঝে একটু বিস্মিত হই, একটু অবাক হই যে আমি কেন সাবজেক্ট ম্যাটার হব। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন যে আমি কেন সাবজেক্ট হই সবসময়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনস একটা ছোট্ট সিটি কর্পোরেশন, মাত্র 5,16,000 না 19,000 একটা ভোট। আমার পাশে যারা নেতৃবৃন্দ আছেন তারা জানেন, সব এখানে সব যারা পদপদবীতে নেতা অনেক বড়, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হলো এরা তৃণমূলের নেতা, রাস্তার থেকে উঠে আসা নেতা এবং 75-এর 15 আগস্টের পরে আসা নেতা, যারা বঙ্গবন্ধুহীন এবং শেখ হাসিনাহীন বাংলাদেশে তারা রাজনীতি করেছে। যাই হোক, আমি যেই কথাটি বলছিলাম যে আমার প্রেস কনফারেন্স করার কথা না, কারণ 5.25 লাখ লোকের একটা ভোট আমার নির্বাচনী এলাকার মধ্যে এটার একটা অংশ পড়ে, 10টা ওয়ার্ড পড়ে। কিন্তু আমার পাশেও আরেকটা এলাকা আছে ফতুল্লা। আমার ফতুল্লার 3টা ইউনিয়নে ভোট হচ্ছে 6 লাখের উপরে, আর 5টা ইউনিয়নে ভোট হচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি। এখানেও কিন্তু নির্বাচন হলো কয়েকদিন আগে, ইভিএমেই নির্বাচন হলো। এই নির্বাচন কেউ টেরও পেল না, আমিও গেলাম না, কথাও বললাম না, নির্বাচনও হয়ে গেল। কিন্তু এই নির্বাচনটা আসলেই জানি কেন একটা মানে সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজনকে দিয়ে দিতে চাই। কি একটা পজিশনে আমি পড়েছি আমি জানি না। বাট থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি। সব সত্য হয়তো এখানে বলতে পারবো না, এই জন্য আমার বিবেকের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এটা আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে। আমি সেই পরিবারে জন্ম নিয়েছি যেই পরিবার সত্য কথা বলে এসছে সবসময় এই নারায়ণগঞ্জের মাটিতে। আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে, যেটা আমার কাজ না। এখন যেইভাবে আমার চুপ থাকাকে কেন্দ্র করে চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কেউ দলের উল্টো দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলের সাথে হেঁটে ক্ষতি করছে। সেই কারণে আমি ভাবলাম যে আমার কথা বলাটা উচিত। আমি মানসিকভাবে সব একটা কারণে, সেটা হচ্ছে আপনারা জানেন, যদি আমি এখন ওই জিনিসটা চেপে যাই সেটা অসত্য কথা বলা হবে। কিছুদিন আগে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার সেই পিতা, যেই বাড়িতে আমার বাইতুল মানে, যেই বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু তার নিজের লেখনীতে বারবার যেই বাড়ির কথা বলে গেছেন, সেই বাড়িতে আমার পিতা এম শামসুজ্জোহা, যিনি স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে চেয়ে নিজে গুলিকাহত হয়েছিলেন, জাতির পিতার কন্যাকে মুক্ত করতে চেয়ে, এবং তার পরিবারকে বঙ্গমাতাকে এবং সহ তাদের পরিবারকে মুক্ত করতে চেয়ে। সেই পিতা, আমার মা ভাষা সৈনিক, আমার বড় ভাই নাসিম ওসমান মুক্তিযোদ্ধা ছিলেন, এবং যেদিন বিয়ে হয় সেই রাত্রেই শেখ কামাল ভাই রাতে 12:30 পর্যন্ত আমাদের বাড়িতে ছিলেন, মানে বিয়ের অনুষ্ঠানে ছিলেন। এবং সেদিন হয়তো নারায়ণগঞ্জে আসলে ইতিহাস অন্যভাবে লেখা হতো, ওনার আসার কথা ছিল। আমার সেই ভাই বিয়ের পরের দিনই, পরের রাতেই আমার মা তাকে আমার মার যত গয়না এবং বিয়ের যত অনুষ্ঠানের গয়না সব কিছু একটা কাপড়ে বেঁধে দিয়ে দিয়েছিলেন যে প্রতিশোধ নিতে যাও। বিয়ের একদিন পরেই প্রতিশোধ নিতে গেছিলেন। আমি সেই পরিবারের সন্তান, যেই পরিবারে খন্দকার খুনি মোস্তাক, ঘৃণিত খুনি মোস্তাক ফোন করেছিল। আমার মা ফোনটা ধরেছিলেন, আমি ধরেছিলাম ফোনটা। আমার বাবাকে চাওয়া হলো, সেদিন ছিল 17ই আগস্ট। আমার বাবা প্রস্তুতি নিয়েছিলেন, আমি ধরেছিলাম ফোনটা। আমার বাবাকে চাওয়া হলো, সেদিন ছিল 17ই আগস্ট। আমার বাবা প্রস্তুতি নিয়েছিলেন, 20-30টা বন্দুক জোগাড় করেছিলেন এবং পলাতক থাকা অবস্থায় জাস্ট ঘরে এসেছিলেন কিছু একটা জিনিস নেওয়ার জন্য। অনেক ছোট ছিলাম, মনে নেই। সেইখানে ঠিক সেই মুহূর্তেই আমার বাসায় ফোনটা আসে, ল্যান্ড ফোনে। আমার মাকে আমি ফোনটা দেই। আমার মা ভাষা সৈনিক ছিলেন, হোসেন সোহরাওয়ার্দী সাহেবের, আবুল হাশিম সাহেবের ছোট বোন তিনি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের ওয়াইফ তার ভাবি। সেই কারণে উনিও একটি রাজনৈতিক পরিবার বিলং করতেন। সেই মা
খন্দকার মোস্তাকের ফোনের উত্তর দিয়েছিলেন যখন মোস্তাক আমার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন যে মন্ত্রী হওয়ার জন্য। আমার মা একটা উত্তর দিয়েছিলেন, সেই মাকে আমি গর্বভরে আজকে স্মরণ করতে চাই যে আমি আপনার জন্য গর্বিত, আমার পিতা, আমি আপনার জন্য গর্বিত। যদি আমার মা উত্তর দিয়েছিলেন যে আমার সন্তান, আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করে, আমি প্রথমে চেষ্টা করব আমার স্বামীকে হত্যা করতে, আর যদি না পারি আমি নিজে আত্মহত্যা করব। ঠিক তার সাথে সাথে আমার বাবাকে গ্রেফতার করা হয় এবং জেলখানা নিয়ে যাওয়া হয়। 4 জন জাতীয় নেতাকে যখন ওনাকে বের করে নেওয়া হয়, তখন মনসুর সাহেব অজু করতে চেয়েছিলেন, অজুর পানি নিতে দেওয়া হয়নি, এবং তারপরে পাশের রুমে নিয়ে 4 জন জাতীয় নেতাকে গুলি করা হয়। প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রস্তাব না পাওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়। এবং সেই দিন আমার বাবা শুনেছিলেন যে তারা চিৎকার করে বলছেন যে আমাদেরকে হত্যা করো, আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আমরা শেখ মুজিবের লোক আছি, আমরা শেখ মুজিবের লোক থাকবো। তাই যারা আজকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান বিভিন্নভাবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা যারা এখানে বসে আছি, এই হাত দিয়ে 49টা লাশ দাফন করেছি। বোমা হামলা হয়েছে, পাশে চন্দনশীল বসা, 2টো পা নাই। জ্ঞান ছিল না। নারায়ণগঞ্জের অনেক সাংবাদিক যারা বয়সে বেশি তারা সেদিন ছিলেন। কানে শুনছিলাম না, চোখে দেখছিলাম না, কতজন মারা গেছে কিছু জানতাম না, শুধু জানতাম রক্তের উপরে শুয়ে আছি, মারা গেছি। এখানে আমাদের ইত্তেফাকের সাংবাদিক, আমাদের সিনিয়র বড় ভাই, যার ছোটবেলায় আমরা যার সামনে কোলে পিঠে বড় হয়েছি, বাদল ভাই আছেন। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞেস করছিলেন যে কিছু বলবেন, কিছু বলবেন। আমি শুনছিলাম না কানে। তখন আমার বড় ভাই সেলিম ওসমান, যার একজন এমপি, উনি আমাকে বলছেন তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কিছু বলবে? আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভেবেছিলাম যে একটা কথাই, দেশটার জন্য কাকে দরকার, এই দেশটাকে বাঁচাবে কে? বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু আমাদের সবার স্বপ্ন শেষ করে দিয়েছে, আমাদের কৈশোর নাই, যৌবন নাই, কিভাবে বড় হয়ে গেলাম, কিভাবে আজকে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা জানি না। আমরা আমাদের কৈশোরের আনন্দ পাই নাই, যৌবনের আনন্দ পাই নাই। রাজপথে মিছিলে মিটিংয়ে আমাদের জীবন কেটে গেছে টিয়ার গ্যাস আর গুলি আর নির্যাতনের ভিতরে, আর শুধু লাশ দাফন করো, লাশ দাফন করো, লাশ দাফন করো। সেইখানে আমার শুধু মনে হয়েছিল আগামী প্রজন্মের জন্য একটা জিনিস দরকার, আর সেটা হচ্ছে জাতির পিতার রক্ত, এবং সেটার নাম হচ্ছে শেখ হাসিনা। আমরা বলেছিলাম সেদিন, শেখ হাসিনাকে বাঁচান। আমরা মৃত্যুর মুখে যেও বলি আমরা শেখ হাসিনাকে বাঁচান। আমরা দেশ ছেড়েছি, কাজ করেছি, 18 ঘন্টা মানুষের দোকানে কাজ করে খেয়েছি। আমাদের বোন শেখুস্তা ইয়াসমিন আবেলি মুন্সিগঞ্জের এমপি, মানুষ অনেক কিছুই জানতো আমার সম্বন্ধে, আমাদের সম্বন্ধে অনেক কিছু অপপ্রচার করা হয়েছে। 18 ঘন্টা একটা সাবওয়েতে কাজ করেছি, এমন কিছু নাই যে যেই কাজ করি নাই, সেই কাজ করেছি। সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া মুখ, আমার বড় ভাই সেলিম ওসমান হাউমাউ করে কেঁদেছিলেন যে তুমি কাজটা ছেড়ে দাও, দোকানটা কিনো, আমি লেট মি সি দ্য ওয়ার্ল্ড, আমাকে একটু দুনিয়াটা দেখতে দাও। আমি দুনিয়া দেখেছি। সো আমরা আমাদের ভাই বোনরা দুনিয়া দেখেছি, এই কারণে বলবো আমরা না খেয়ে জীবন কাটিয়েছি। আমি জানি না কয়দিন বাঁচবো, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমরা 75 থেকে 79 পর্যন্ত একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাইনি। আমার মা পার হওয়ার সময় আমাদের হাতে ঘিয়ের একটু মেখে দিতেন, বলতেন যদি কেউ জিজ্ঞেস করে কি খেয়েছো, বলবা বাসায় পোলাও খেয়েছি। আমার বড় বোন, তাকে বিয়ে দেওয়া হয়েছিল মসজিদের ভিতরে শুধু একটা করে জিলাপি দিয়ে। আমার আরেক বোন যে কানাডায় থাকে এখন, তাকেও বিয়ে দেওয়া হয়েছিল কলেজের মাঠে। আমি এরকম স্যাক্রিফাইস আমার না, এরকম স্যাক্রিফাইস আওয়ামী লীগের শতকরা 99টা পরিবারের, যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনাকে ভালোবাসে, জাতির পিতাকে ভালোবাসে, শেখ রেহানাকে ভালোবাসে, বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবাসে। কিন্তু কিছু সংখ্যক হাইব্রিড আর কিছু সংখ্যক ওই ধরনের তেলবাজ লোকদের কারণে তাদের মনের ভিতরে এখন রক্তক্ষরণ হয়। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি একটাই, আমি ভেবেছিলাম খুব খুশি মনে একটা প্রেস কনফারেন্স করব, খুব খুশি মনে ঝাঁপিয়ে পড়ব নারায়ণগঞ্জে আমাদের প্রার্থীর পক্ষে। 5.25 লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থা যে আমাদের প্রার্থীর পক্ষে 5.25 লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থার রিপোর্টের বিশ্বাস করে যারা রাজনীতিতে উপর থেকে নিচে পড়েছে। আমাদের শিকড় মাটির তল থেকে উঠে আসা শিকড়, আমরা আমাদের মাটিতে হাত দিলে এই মাটি কি কথা বলতে চায়
ওইটুকু আমরা বুঝতে পারি। আমরা একটা মানুষের দিকে তাকালে বলতে পারি যে এই মানুষ কি কথা বলতে চায়। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমাদের জন্ম, এই নারায়ণগঞ্জে আমাদের মৃত্যু। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু একটা জিনিস চেয়েছিলাম যে যারা এই কি বলবো, এটা বলাটা ঠিক কিনা জানি না, তবু বলা উচিত। এই জন্য বলা উচিত, মানুষ তো আমরা, হায়াতের ঠিক নাই। আমি একটা শুধু বলতে চাই, আমি কেউকে ব্লেম করি নাই। আল্লাহ সাক্ষী, এখানে সালাম ভাই আপনারা আছেন, সবাই আছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা, কেউকে ব্লেম করি নাই, কেউকে না। কবরস্থানে যখন শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমি শুধু বলেছিলাম ইবলিশ ওরফে শয়তানের কাজ, অবশ্যই ইবলিশ ওরফে শয়তানের কাজ। যখন আমি দেখি একটা দেশে একটা বিকৃত মানুষ নামে একটা 2 বছরের মেয়েকে রেপ করে, ওটা কি মানুষের কাজ? তাই সেই কারণে আমি বলেছি ইবলিশ শয়তানের কাজ। আমাকে কেউ কেউ প্রশ্ন করেছিল একটা ব্যক্তির নাম ধরে, একটা মহিলার নাম ধরে, আপনি কি তাকে দায়ী করেন? আমি তাকে ধমক দিয়ে বলেছিলাম, তার নাম কেন বলব, তার নাম কেন বলছেন আপনারা এখানে? সে তো কোনো সাবজেক্ট না। কারণ আমার বিশ্বাস ছিল, কিন্তু একটা প্রেস রিলিজ আমাকে হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসছেন কিংবা আছেন, একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহর কাছে চুপচাপ হোক, গোপনে হোক, যেভাবেই হোক, আল্লাহর কাছে ক্ষমা চেতে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা কোনো, মানুষের কাছে ক্ষমা চাওয়া তো কোনো ব্যাপার না। আমি ভুল করলে ক্ষমা চাবো না। ক্ষমা চাওয়াটা যেমন সুন্দর, ক্ষমা করাটা তার চেয়ে বেশি মহত্বের কাজ। আমি সেটাই চেয়েছিলাম, আমি এখনও সেটা চাই। কারণ লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড নো বডি ক্যান সে যে আই ক্যান সি টুমোরো মর্নিং। আমি এটা মনে করি। নেতাগিরিটা বড় কথা না, নেতাগিরিটা বড় কথা। অ্যান্ড নোবডি ক্যান সে যে আই ক্যান সি টুমোরো মর্নিং। আমি এটা মনে করি। নেতাগিরিটা বড় কথা না, জেদাজেদিটা বড় কথা না। জীবন মৃত্যু এটা একসাথে প্যারালাল চলে, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। তাই এই সুযোগ আমি দেখলাম যে নারায়ণগঞ্জে বিএনপি জামাতের প্রার্থী, জামাত বিএনপির প্রার্থী, যেই জামাত বিএনপির অত্যাচারে আমরা নারায়ণগঞ্জে থাকতে পারি নাই, যেই বিএনপি আমার বাড়ি ঘরে আগুন দিয়েছিল, যেই বিএনপি আমার বড় ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে, যে আপনারা অবাক হবেন শুনে, গরুর দুধের বান, 300 গরু, বোবা প্রাণী, এখানে বিটু আছে, ছবি তুলেছেন আপনি সেদিন ছবি দিয়েছিলেন, 300 গরুর দুধের পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং টর্চার করা হয়েছিল। কারণ কি? কারণ একটাই, যে এই পরিবারের সদস্য। আমাদের বাড়ি বাইতুল আমান, কত ক্ষোভ ছিল এই বাড়িটার উপরে। এখানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই কারণে এই বাড়িটাকে পর্যন্ত সেদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে আমার বোন ব্যারিস্টার তানিয়া এটাকে আদালতে তুলে, এবং আমাদের অভিভাবক, আমার বাবা, আমার পিতার মৃত্যুর ঠিক 15 মিনিট আগে আমাদের 3 ভাইয়ের হাত যার হাতে তুলে দিয়েছিলেন, মৃত্যুর 15-30 মিনিট আগে হবে, সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। এবং বলেছিলেন, বাবার মৃত্যুর ঘটনা নিয়ে মিথ্যা কথা বলবো না, অসত্য কথা বলবো না। বলেছিলেন, আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে যেয়ে, প্রয়োজনে তাদের মারতে যেয়ে মরে যায়, আমি যেখানেই থাকি আমি খুশি থাকবো, আমি সেই পিতার সন্তান। আর আমার পিতা, আমার পরিবার, আমার 3 ভাইয়ের হাত মৃত্যুর জন্য, তার জন্য, মৃত্যুর জন্য, এই বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য আমার নেত্রী শেখ হাসিনা হাতে তুলে দিয়েছেন। তো সেইখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সেখানে আজকে নৌকাকে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। নৌকা নিয়ে অনেকে আবার নৌকার সাথে চলছেন, আবার নৌকাকে আন্ডারমাইন করছেন। যাদের পিছনে তাদের বাড়ির বউ আছেন কিনা খবর নাই, আতেল মানুষ, নাস্তিক মানুষ যারা আছেন 2-4টা, এমন এমন কথা বলছেন, নৌকা না পেয়ে এটা হতো বলে লিপস্টিক মেখে পুরুষ মানুষ কথা বলেন। হ্যাঁ, সেই লিপস্টিক আমাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের সপক্ষের ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না, আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমরা একটা কথা বলতে চাই, বিএনপি জামাত বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে, এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর, এটা প্রার্থীর জন্য ক্ষতিকর, নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার? কে প্রার্থী, হু কেয়ার? কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এইটা আমার জাতির পিতার নৌকা, এইটা আমার শেখ হাসিনার নৌকা, এইটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এইটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা, এইটা আমাদের 49 জন লাশের নৌকা,
এটা চন্দনশীলের 2 পায়ের বিনিময়ের নৌকা। এটা আমার ওই মনির আর পাপ্পু যাদের লাশ দাফন করতে পারি নাই, বিএনপির সময় এখানে পার্টি অফিসে নিয়ে আসছিলাম তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। ওই লাশের উপরে গুলি করা হয়েছিল, 70টা গুলি বের করেছিলাম। কবরস্থানে নিতে পারি নাই। কবরস্থানে নিতে না পারার পরে চানমারিতে মসজিদের পাশে, তখন এই রাস্তা ছিল না, সেই রাস্তার পাশে তাদের দাফন করেছিলাম ওই মনির পাপ্পুর নৌকা। তো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাওয়ার কোনো উপায় নাই। কোনো গিভ অ্যান্ড টেক করার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। কোনো পদ পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে, হয়ে গেছে। রাজনীতি করতে এসেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, হয়ে গেছে, চলমান আছে। এখন রাজনীতি করছি নেক্সট জেনারেশনকে একটা সুন্দর দেশ যাওয়ার জন্য, জাতির পিতার নেতৃত্বে, যাতে বলতে পারি বাংলাদেশ আমরা এখন কেউ পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নেই, আমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। তাই সকল প্রশ্নে অনেক কষ্ট বুকে চাপা নিয়ে বলছি, আমি জানি না এখান থেকে আমি নিজে যাব, আমি গায়েবে জানাজা দিব, আমার আব্বা আম্মার কবরে যাব। শুধু একজন মানুষের কাছে আমি কেউ নাম বলবো না, তাহলে নির্বাচনে হয়তো ভালো হবে না। অনুরোধ করব যে জাস্ট আমার কথা চিন্তা করে না, সৃষ্টিকর্তা আল্লাহ, রসুল, আল্লাহ, ভগবান, জিসাস, যে যেই নামে ডাকেন না, যেতে হবে একজনের কাছে, যেতে হবেই হবে, কোনো পথ নাই। টুডে অর টুমরো। সো অন্তত পক্ষে আল্লাহর কাছে মাপ চান, তাহলে অন্তত পক্ষে আমি একটু শান্তি পেতে পারি যে ওকে ফাইন, আল্লাহর কাছে মাপ চেয়ে আর কিছু থাকে না দুনিয়াতে। আমরা মানুষ ভুল তো করবই, ফেরেশতা আর শয়তান ভুল করবে না, শয়তান শয়তানি করতে ভুল করবে না, ফেরেশতা ভালো কাজ করতে ভুল করবে না, যেই ধর্ম অনুযায়ী আমি মনে করি। সো আমার বক্তব্য জিস্ট হচ্ছে এইটা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এখানে, মূলধারার সবাই আছেন, সবাই এ টু জেড, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন লেভেলের, থানা লেভেলের নেতাকর্মীরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। আমি কিন্তু কাজ আগের থেকেই করছি, কিন্তু আমি টু বি অনেস্ট আমি এই কথা বলবো, আমি নৌকার পক্ষে নামি নেই এখন পর্যন্ত, তখন পর্যন্ত। কেন? মনের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু যুব মহিলা লীগ প্রোগ্রাম করেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি। যুবলীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়নের ব্যবস্থা সাহায্য করেছে আমি করেছি। মহিলা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়ন। কেন? তারা আমার অতিথি, তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু আমি যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আমি যদি এত বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটা, আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক দিন এটা হয়তোবা, কিন্তু আমার উত্তর হচ্ছে, আমার মনের কাছে আমি প্রশ্ন করেছি আমি কি এটা করব, কেন করব। পরে আমার বড় বোন আমাকে একটা কথা বলেছে, আমার বড় ভাই সেলিম ওসমান কালকে আমাকে নিয়ে বলেছে, তোমার কি মনে আছে একটা কথা? আমি বললাম কোনটা? বলো আব্বা মারা যাওয়ার আগে আমাদের 3 ভাইয়ের হাত আপার উপরে তুলে দিয়েছিলেন। আনন্দ জি হ্যাঁ মনে আছে। বলো তাহলে এই নৌকা কার? আমি বললাম আপার। এই নৌকা কার? বলো বঙ্গবন্ধু। বল বাস, বাকিটা নেত্রী আপার উপরে ছেড়ে দাও, উনি আমাদের অভিভাবক। তাই জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি মনে করে আমাদেরকে ক্ষত বিক্ষত করবে, কথায় কিংবা বুলেটে কিংবা বোমে, করতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শের বাইরে এক চুল পরিবার নিয়ে যাওয়ার আগে যাতে আমাদের মৃত্যু হয়, সেই দোয়াটুকুই আমি আপনাদের কাছে কামনা করি, এবং যাবও না ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ। যে কোনো, আমি জানি যে যেই দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায়, রাস্তায় আমাদেরকেই গাড়ি চালাতে হয়, অনেককে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফালন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা, হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে। তাদের মনে কষ্ট দিয়েন না,
তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে না। কিন্তু আদর্শই। আর নির্বাচন ভালোবাসা দিয়ে করতে হয়, নির্বাচন ধমক দেওয়া হয় না। এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর জয় আমাদের আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাটিটা হচ্ছে নৌকার। মাত্র 5.25 লাখ ভোট, 5.25 লাখ না, 5,19,000 না, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মতো 20 লাখ 25 লাখ ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলে মিটিংয়ে পোস্টারে ভোট আসে না। ভোট আসতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের ঘরে যেতে হবে। আমি মানুষের জন্য কি করব সেইটা বলতে হবে। অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। আমি কি করব, হোয়াট আই উইল ডু, হোয়াট ইজ মাই প্রোগ্রাম। আর যদি আমার কোনো ব্যর্থতা থেকে থাকে আমাকে বলতে হবে যে আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। এবং সব কথা বলার আগে একটা কথা বলা উচিত, যেই ধর্মের আগে, যে আমরা সৃষ্টিকর্তার হুকুমে এই কাজটা করব। কারণ সৃষ্টিকর্তার হুকুম না হলে কেউ নিজেই কোনো কাজ করতে পারে না। আমি জানি না আমি কি বললাম, তবে একটা জিনিস শুধু বলি, আওয়ামী লীগের পরিবারের মধ্যে বড় পরিবার, রাগ অভিমান থাকবে। সমস্ত রাগ অভিমান সব কিছু ছেড়ে দিয়ে গালি, মামলা, এই যে মামলা খাওয়া আসামি আছে সব আমার ডাইনে বাইরে। হ্যাঁ, আপনি তো ক্যামেরাম্যানটা নিচে বসেন, হ্যাঁ পরে তুলেন। তো সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু যেখানে যেই বাড়িতে যাওয়ার দরকার গেছিলাম, মাথায় হাত দিয়েছি, মসজিদের দাওয়াত দিয়েছি। আশা তো, আমিও তো মানুষ, আমি তো রোবট না যে আমার খারাপ লাগতে পারবে না। মানুষ না আমি, ওইটা আমার বাবা না, ওইটা আমার মা না, ওইটা আমার ভাই না, খারাপ তো লাগতেই পারবে। বাদ দেন না, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, বাদ দেন। এমপি ছিলেন, বাদ দেন। নাসিম ওসমান এমপি ছিল, বঙ্গবন্ধু হাতের জন্য অস্ত্র তুলেছিল, বাদ দেন। আমার মা ভাষা সৈনিক ছিল, বাদ দেন। তার দুটো ছেলে এমপি, বাদ দেন না। একটা তদন্ত কমিটি করতেন, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই। বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমি শামীম ওসমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগ করে দেখে বলছি না। আমাদের বাচ্চা আছে, অনেকেরই ছোট ছোট বাচ্চা হয়তো বাচ্চায়, আমাদের ছোট ভাইদের, আমাদের বাচ্চার ভবিষ্যৎ কিন্তু শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না, শেখ হাসিনা এখন বাংলাদেশের শেখ হাসিনা। আপা এখন বাংলাদেশের আপা, যেমন বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, জাতির পিতার কন্যা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন। এই দুইটি বোনের দিকে তাকিয়ে, এই দুইটি বোন শেখ হাসিনার রেখে আনা, যদি এত বড় হিমালয় পর্বত বুকে চাপা নিয়ে রাখতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমরা একটু কষ্ট সহ্য করা উচিত। তারপরেও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার নেত্রী শেখ হাসিনার কাছে, যে ওনার কারণে আমার আরেকটি বোন শেখ রেহানা, যিনি বাংলাদেশে কোথাও তার নামে কোনো স্থপতি হতে দেন নাই, অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে যিনি কাঁদতেও পারেননি। অনেক সময় বলেছে, আপা রেহানা আপা একটু কাঁদেন না, বলছে কান্না আসে না। আজকে তার অবস্থাটা আমি বুঝি, একজন এতিম বুঝে আর একজন এতিমের কষ্ট। সেইখানে উনি কোথাও দেন নাই, নারায়ণগঞ্জকে ভালোবেসেছেন, ভালোবেসে ওনার নামে মেডিকেল কলেজ করার পারমিশন উনি নারায়ণগঞ্জ দিয়েছেন। তো আমরা বলতে পারি, এই নারায়ণগঞ্জ, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, এটা সত্য, বাট এই জন্য গোপালগঞ্জের মাটি গর্বিত। কিন্তু গোপালগঞ্জ জন্ম হলেও নারায়ণগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা কাউকে কম না। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরও ত্যাগ করার সুযোগ পায় এই নারায়ণগঞ্জের মানুষ, আমরা আরও ত্যাগ তিতিক্ষা করে আমরা সেটা প্রকাশ করব। নির্বাচন তো একটা ছোট্ট ব্যাপার, এটা ছোট্ট একটা মান অভিমানের ব্যাপার। তো আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, প্রেসের সামনে আমি ক্ষমা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে, যে আমি আইন প্রণেতা, আমি নিজে আইনের ছাত্র। হ্যাঁ, কেমন করে জানি আবার একটা ভালো রেজাল্টও করে ফেলেছিলাম। হ্যাঁ, ভালো রেজাল্ট করার কথা আমার না, সেইখানে 6 ফিক্স হয়ে গেছে না, একটা স্ট্যান্ড করে ফেলেছিলাম। সেই আমি যদি এখন এখানে বসে নির্বাচনের পক্ষে অমুককে ভোট দিন এই কথা বলি, সেটা আমার জন্য সঠিক হবে না। তবে এইটা বলবো, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা অস্তিত্বের প্রতীক। আর বিএনপির তৈবুর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন, আপনি
আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি না। ওই ক্ষমতা আছে। হাতি বড় হলে সাইজ বড় হইতে পারে, হাতির সাইজ বড় হলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দেবো ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেবো না। এটা আপনারা কল করে রাখেন। যখন আমরা যখন জাগবো অনেকে তখন ঘুমাবেন, এটাই স্বাভাবিক। কারণ যখন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জেগে উঠে তখন স্বাধীনতা বিরোধী শক্তি রাস্তায় থাকতে সাহস পায় না। কারণ আমাদের স্লোগান হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যে এই স্লোগান শুনলে অনেকের বুকে কেঁপে যায়। তাই সবার কাছে আমার কথাই যদি ভুল থাকে ত্রুটি থাকে মাফ করবেন। কঠোর কঠোর প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার মনের অবস্থা বুঝে কঠোর প্রশ্ন করেন, কারণ আমি অনেক মানসিক যন্ত্রণা নিয়ে এখানে এসেছি। সো আমার বক্তব্য আর কিছু আছে বল, আমার বক্তব্য বলবার কিছু, আমার বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ। হ্যাঁ কি বলবা? ধন্যবাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের অনেক সকল নেতৃবৃন্দ এখানে আছে। আমার একটা প্রশ্ন, সাংবাদিক ভাইরা, আমার পিচ্ছি সাংবাদিক স্বপন, হ্যাঁ ক্যামেরাটা একটু ঘুরাও না ভাই, দেখো তো এখানে ছবিটার ভিতরে নামে নাই কে ইলেকশন করতে, কে নামে নাই? মামলা খাওয়া, কামলা খাওয়া, হ্যাঁ সবই তো আছে এখানে। পাশে খোকন শাহ বসায়, এও তো মামলা খাওয়া। হ্যাঁ সেন্টিমেন্ট তৈরি করো না। আমরা এখন যাই হোক, যেটাই হলো কথা। সো এই কারণে নেমেছে, এই কারণে নামে নাই যে ওনার জন্য কারোর জন্য করছি, এই কারণে নেমেছে আমরা আমাদের ভিতরে জাতির পিতাকে লালন করি, শেখ হাসিনাকে লালন করি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। বঙ্গবন্ধু আমার শেষ ঠিকানা, বঙ্গবন্ধুর আদর্শ শেষ ঠিকানা, শেখ হাসিনা আমার গন্তব্য। আর আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। চারিদিক থেকে ছবল দিচ্ছে, সেই ছবল দেওয়ার শক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশ এখন কারোর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আমরা সেই জাতি, আমরা বলতে পারি গর্বের সাথে কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইন, বলো বীর বলো উন্নত মমশির। আমরা সেই উন্নত মমশির, এই উন্নত মমশির হওয়ার পিছনে আমাদের যে শক্তি, সেই শক্তির নাম হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আমাদের ওইটাই ঠিকানা, ওইটাই শেষ, ওইটাই শেষ কথা। এটাই আমার বক্তব্য। তো আজকের থেকে আজকের থেকে আমাদের কথা হচ্ছে পাড়া মহল্লায় সবাই যান। অনেক কাউন্সিলর ক্যান্ডিডেটদের কষ্ট আছে, আমি জানি। আমার দিকে তাকায় আছে সব কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলররা, যে ভাই ঘটনাটা কি। যখন আমাদের লোক যায়, একদিকে থাকে আমরা থাকি, সাথে থাকে বিএনপির কে প্রার্থীও থাকে। কষ্ট পাওয়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, কষ্ট পেয়েন না। কেউ কথায় ভোট হবে না, ভোট টু দ্য পিপল। জনগণের কাছে যান, জনগণ যার ভোট দিবে, কপালে যার লেখা থাকবে, সে অবশ্যই নির্বাচিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বক্তব্য এখানেই শেষ। যদি কোনো ভুল করে থাকি আমি আশা করি আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়। মাইকটা দেন, দান দান দান। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। আমি রাজু আহমেদ, যুগান্তরে কাজ করি। আপনি কি কোনো চাপে পড়ে আজকে প্রেস কনফারেন্স করতেছেন? চাপে পড়ে? কোনো চাপে? আচ্ছা প্লিজ ভাই, আপনার সাংবাদিকরা হুড়োড়ি করেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে ডিবিসি এবং যুগান্তর থেকে আমি কোনো চাপে পড়ে আজকে কনফারেন্স করছি কিনা। আমার ছেলে আমাকে একটা ইংরেজি লেখা দিয়েছিল, লেখাটা আমার খুব ভালো লাগে। আপনার উত্তরে লেখাটা আছে, আমি প্রায় প্রায় পড়ি, আজকেও পড়ছি। নিজে কত বড় ভাবি না, বাট পড়ছি। Fate whispers to the warrior, you cannot withstand the storm, and the warrior whispers back, I am the storm. অর্থাৎ বিষয়টা হচ্ছে, ভাগ্য যোদ্ধাকে বলছে তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না, যোদ্ধা আবার ভাগ্যকে বলছে যে আমি নিজেই ঝড়। সো এই ঝড়দেরকে চাপ দেওয়ার ক্ষমতা কেউ নাই, আর কারো চাপে মাথা নত হওয়ার লজ্জা। আমরা শুধু
ভালোবাসার কারণে করি। আর আমরা এইখান থেকে রাজনীতি করি না। আমরা যারা রাজনীতি করতে এখানে বসছি, প্রবলেমটা হচ্ছে আমরা এইখান থেকে রাজনীতি করি, আবেগ থেকে রাজনীতি করি।